সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। করোনার এই ক্রান্তকালীন সময়ে আশা করি তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো, যার যার বাসায় অবস্থান করছো এবং সবাই ভালো আছো। আমি মোহাম্মদ মাহমুদুর রহমান, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি সফর আলী কলেজ। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বাজার বিভাগ চিহ্নিত করা বা আইডেন্টিফাইং মার্কেট সেগমেন্টেশন। কিভাবে আমরা বাজার বিভক্তিকরণ করতে পারি বা এটা চিহ্নিত করতে পারি, একটা বাজারের ভাগ এটা কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি, এবং টার্গেট কাস্টমার কিভাবে সেট করতে পারি, বা কিভাবে আমি কোন মার্কেট সেগমেন্টটা আমি আমার টার্গেট হিসেবে নিব, এটা আমি কিভাবে আমি লক্ষ্য নির্ধারণ করব, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। আজকে তাহলে আলোচ্য বিষয়গুলো হচ্ছে আমরা বাজার বিভক্তিকরণ সম্বন্ধে জানবো, যে মার্কেট সেগমেন্টেশনটা কি, আমরা বাজার বিভক্তিকরণের বিভিন্ন স্তরগুলো সম্পর্কে জানবো, একটা বাজার বা একটা ভোক্তা বাজারকে কিভাবে আমরা কোন কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা বিভিন্ন ভাগে ভাগ করব বা বিভক্ত করব, সেগমেন্টেশন করব, সেটা সম্পর্কে জানবো। আমরা ব্যবসা বাজার কিভাবে সেগমেন্টেশন করব আমরা ওইটা জানবো, বা বিজনেস মার্কেট সেগমেন্টেশন সম্বন্ধে আমরা জানবো। আমরা জানবো যে স্টেপস ইন মার্কেট সেগমেন্টেশন প্রসেস বা বাজার বিভক্তিকরণ প্রক্রিয়ার বিভিন্ন ধাপ বা পদক্ষেপগুলো, কিভাবে আমরা একটা মার্কেট বা কোন কোন পদক্ষেপ বা প্রসেসটা, টোটাল প্রসেসটা, যে কিভাবে আমরা একটা মার্কেটকে সেগমেন্টেশন করব। এরপরে যে আমরা যে মার্কেটটা সেগমেন্টেশন করতেছি এটা কার্যকর কিনা, বা কি কি রিকোয়ারমেন্টস ফুলফিল করলে আমরা বলতে পারি ওটা একটা কার্যকর বাজার বিভক্তিকরণ, সেটা সম্বন্ধে আমরা আলোচনা করব। এবং পর্টার, এই বাজার বিভক্তিকরণ সম্পর্কে পর্টারের একটা মডেল আছে, যে মাইকেল পর্টার, পর্টারের ওটারে বলে যে পর্টার্স 5 ফোর্স মডেল বা পঞ্চশক্তি মডেল। এই পর্টার্স এর পঞ্চশক্তি মডেল সম্পর্কে আলোচনা করব। তো শুরুতেই আমরা আসি যে বাজার বিভক্তিকরণ কি, বা হোয়াট ইজ মেন্ট বাই মার্কেট সেগমেন্টেশন। মার্কেট সেগমেন্টেশন বা বাজার বিভাগ, বাজারকে ছোট ছোট ভাগে ভাগ করা। এখন আমরা যদি আমার বাজারের দিকে তাকাই, একটা বাজারের সকল ক্রেতার সকল ধরনের চাহিদা একটা মার্কেট বা একটা বাজারজাতকরণকারী কিন্তু তার পক্ষে কিন্তু সবাইকে স্যাটিসফাই করা পসিবল না। তো ঠিক একইভাবে দেখো কি বলছে, যে একটা কোম্পানির পক্ষে কোনো পণ্যের সকল ক্রেতার নিকট পণ্যটা তুলে ধরা বা বিক্রয় করা সম্ভব না। কারণ কি, অসংখ্য ক্রেতা বিস্তৃত অঞ্চলে বসবাস করে এবং তাদের প্রয়োজন আর ক্রয় অভ্যাসে ব্যাপক পার্থক্য পরিলক্ষিত হয়। তাহলে আমি যদি সকল ক্রেতারে সকল ক্রেতারেই আমার পক্ষে স্যাটিসফাইড করা পসিবল হবে না, কারণ হচ্ছে কি তাদের ক্রয় অভ্যাস, তাদের প্রয়োজন, এর মধ্যে এটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে। ঠিক একইভাবে এছাড়াও বিভিন্ন ধরনের ক্রেতার নিকট পণ্য বিক্রয় করার মতো সামর্থ্য সকল কোম্পানির থাকে না, যে মার্কেটের প্রতিটা পুরো মার্কেটটার সকল ক্রেতারে আমি স্যাটিসফাইড করব, এই ধরনের সামর্থ্য কিন্তু সকল কোম্পানির থাকে না। আর সামর্থ্য থাকলেও অনেক ক্ষেত্রে কিন্তু এটা ফ্রুটফুলি করা পসিবল হয় না, বা এটা ভালোভাবে সম্পূর্ণ করা, যে একটা মার্কেটের যত ক্রেতা আছে সবাইকে আমি সকল ধরনের পণ্য দিয়ে স্যাটিসফাইড করব, এটা আসলে আদৌ সম্ভব না। এই কারণে বৃহৎ বাজারে প্রতিযোগিতা করে অদক্ষভাবে কাজ করার চেয়ে, যে আমি বড় একটা মার্কেট শেয়ার নিলাম কিন্তু আমি কাজগুলো ভালোভাবে করতে পারলাম না, কারণ কি আমি সবাই স্যাটিসফাইড করতে পারবো না, আমি যখন আমার ওয়ার্ক লোড বেশি হয়ে যাবে আমার পক্ষে এটা পসিবল না। তো এই কারণে যে বৃহৎ বাজারে প্রতিযোগিতা করে অদক্ষভাবে কাজ করার চেয়ে ক্ষুদ্র বাজারে দক্ষতার সাথে কাজ করার জন্য কোম্পানি বাজারকে বিভিন্ন অংশে ভাগ করে। এই তাইলে আমি যাতে একটা জায়গায় স্পেশালাইজড হইতে পারি, একটা জায়গায় একটা একটা ছোট্ট মার্কেটের একটা অংশ নিয়ে আমি যাতে ভালোভাবে ওই অংশটাকে স্যাটিসফাইড করতে পারি এবং আমার অবস্থান দৃঢ় করতে পারি, এই লক্ষ্যে কি করে বাজারজাতকরণ বা ব্যবসা বাজারজাতকারীরা কি করে, একটা বড় মার্কেটকে, একটা টোটাল মার্কেটকে বিভিন্ন অংশে ভাগ করে, এক বা একাধিক বাজার বিভাগ বেছে নেয়। তাইলে সে ইচ্ছা করলে একটা অথবা একের বেশি কয়েকটা মিলে সে বাজার বিভাগ নিয়ে সে তার অপারেশন চালাতে পারে। এতে কোম্পানি ক্ষুদ্র বাজারে ক্রেতাদের প্রয়োজন সঠিকভাবে অনুধাবন করতে পারে এবং প্রতিযোগীদের চেয়ে দক্ষতার সাথে ক্রেতাদের সন্তুষ্ট করতে পারে। তাহলে আমরা যেটা বলি যে মার্কেট সেগমেন্টেশনটা কি, আমরা যদি ডেফিনেশনটা এইভাবে দেই, যে কোনো একটা পণ্যের বাজারকে কতিপয় বৈশিষ্ট্যের ভিত্তিতে কয়েকটি উপবিভাগে বিভক্ত করে বাজার বিভক্তিকরণ বলে। তাহলে কোন একটা পণ্যের বাজারকে, যেমন একটা পোশাক প্রস্তুতকারক কোম্পানি, তার সে কি করলো, যে সে কি ধরনের কয় ধরনের কাপড় তৈরি করবে, সে কি ধনীদেরও স্যাটিসফাইড করবে, দরিদ্রও স্যাটিসফাইড করবে,
ভালো কোয়ালিটির পণ্য তৈরি করবে, খারাপ কোয়ালিটির পণ্য তৈরি করবে, যাতে সবাই তার যে আয়ত্ত আছে সব কাস্টমার, গরিব যারা সমাজের ধনী শ্রেণী তারা কি করে দাম দিয়ে পণ্য ক্রয় করে, আবার যারা দরিদ্র শ্রেণী তারা কিন্তু কম দামে পণ্য তৈরি করে। এখন সে যদি একটা বাজার, তাহলে এই যে একটা ধনী শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী, উচ্চ শ্রেণী সবগুলার টার্গেট আমি কি করলাম, এই যে মানুষের শ্রেণী ভিত্তিক অথবা আয়ের ভিত্তিতে আমরা মার্কেটটাকে বিভিন্ন ভাগে ভাগ করলাম। এই যে কিসের ভিত্তিতে করছি, এটা হচ্ছে তাদের অর্থনৈতিক অবস্থা, তাদের পারিপার্শ্বিক অবস্থা, মানে কতিপয় বৈশিষ্ট্যের ভিত্তিতে আমি কি করলাম, মার্কেটটারে কয়েকটা ভাগে ভাগ করে আমি ওই অনুযায়ী আমার পণ্য প্রস্তুত করলাম। তাহলে এটাই বলছে যেমন একটা পোশাক প্রস্তুতকারী কোম্পানি তার বাজারকে বয়স ও আয়ের ভিত্তিতে বিভক্ত করছে। আচ্ছা, তো ফিলিপ কটলার এন্ড গ্রে আর্মস্ট্রং ওনারা এই বাজার বিভক্তিকরণ সম্পর্কে যে ডেফিনেশনটা দিয়েছেন, ওনারা বলছেন যে মার্কেট সেগমেন্টেশন ইজ ডিভাইডিং এ মার্কেট ইনটু সিমিলার গ্রুপস অফ বায়ার্স। তাহলে কি একই ধরনের গ্রুপ অফ বায়ারে কি করা, মার্কেটটারে বিভক্ত করা। আমরা এক ধরনের গ্রুপ বায়ারে একসাথে করলাম একটা ভাগ, আরেক ধরনের বায়ার আরেকটা ভাগ, আরেক ধরনের বায়ার আরেকটা ভাগ, যাদের কিনা কি আছে, ডিস্টিংক্ট নিড আছে, যাদের প্রয়োজনটা কিন্তু ডিফারেন্ট, এই ভাগের প্রয়োজনের সাথে ওই ভাগের প্রয়োজন মিলবে না। আরেকটা কি বলছে, ক্যারেক্টারিস্টিক্স, তাদের বৈশিষ্ট্যগত কিন্তু গ্যাপ থাকে, ডিফারেন্ট থাকে, একটা যে গ্রুপের সাথে আরেকটা গ্রুপের বৈশিষ্ট্যগত গ্যাপ থাকবে। তাদের বিহেভিয়ার বা ক্রয় আচরণ, তাদের যে ক্রয় আচরণ এটার মধ্যে বিভিন্ন ধরনের পার্থক্য পরিলক্ষিত হয়। হু মাইট রিকোয়ার সেপারেট প্রোডাক্টস অর মার্কেটিং মিক্স, তাদের কিনা এই যে প্রতিটা গ্রুপের কি মাইট রিকোয়ার্স সেপারেট প্রোডাক্টস অর মার্কেটিং মিক্স, তাদের আলাদা প্রোডাক্ট অথবা মার্কেটিং মিক্স, মানে প্রোডাক্ট প্রাইস প্লাস প্রমোশন, এই জিনিসগুলো আলাদা দরকার। তাহলে এটা কি বলছে দেখো, যে বাজার বিভক্তিকরণ হচ্ছে প্রয়োজন, বৈশিষ্ট্য বা আচরণের ভিত্তিতে একটা বাজারকে সমজাতীয় ক্রেতা দলে বিভক্ত করা, যাদের পৃথক পণ্য বা বাজারজাতকরণ মিশ্রণের প্রয়োজন হতে পারে। আচ্ছা, আশা করি আমরা বুঝতে পারছি। আমরা পরবর্তী স্লাইডে যাই, যে বাজার বিভক্তিকরণ এর বিভিন্ন স্তর। এখন আমরা যে বাজার ভাগ করব, এরকম এই বাজারটাকে কিভাবে ভাগ করব, বা এরকম কি আমরা যে বাজারটা ভাগ করতেছি, সবাই কি বাজার ভাগ করবে? সবাই বাজার ভাগ নাও করতে পারে, অনেক কোম্পানির ক্যাপাবিলিটি ভালো হইতে পারে যে কিনা টোটাল মার্কেট নিয়ে কাজ করতে পারে। তাহলে এই যে বাজার বিভক্তিকরণের কি ধরনের স্তর হইতে পারে, তো দেখো যে সম্পূর্ণ বাজার কাভারেজ। মূলত সম্পূর্ণ বাজার কাভারেজ বলতে কি বোঝায়, যখন সব কোম্পানি কিন্তু বাজারে ভাগ করে না, অনেক কোম্পানি আছে তাদের যদি আহ, তাদের যদি ক্যাপাবিলিটি ভালো থাকে তারা কিন্তু পুরো বাজার নিয়ে নিয়ে কাজ করতে চেষ্টা করে। তো যখন কোনো বাজারজাতকারী বাজারের সকল ক্রেতাকে স্যাটিসফাইড করার জন্য চেষ্টা করে, সেটাই হচ্ছে সম্পূর্ণ বাজার কাভারেজ। এখন এটা দুই ভাবে করা যায়, একটা হচ্ছে অপৃথকীকৃত বা গণবাজারজাতকরণ, আর একটা হচ্ছে পৃথকীকৃত বাজারজাতকরণ। তা আমি সব মার্কেটের সব ক্রেতাকে সন্তুষ্ট করতে চাচ্ছি কিভাবে, একটা হচ্ছে গণবাজারজাতকরণ, এটারে বলা হচ্ছে ম্যাস মার্কেটিং অথবা আনডিফারেন্সিয়েটেড মার্কেটিং, অপৃথকীকৃত অথবা গণবাজারজাতকরণ। এখানে কি করা হয়, এতে গণ উৎপাদন করা হয়, গণ বন্টন করা হয়, গণ প্রসার, গণ বিজ্ঞাপন, এই কাজগুলা সবার জন্য একই ধরনের। মানে আমি টোটাল মার্কেটের আমি এইখানে কি করা হয়, ক্রেতাদের মধ্যে পার্থক্য গুলারে গুরুত্ব দেওয়া হয় না, বরং গুরুত্ব দেওয়া হয় ক্রেতাদের ধরে মিল গুলা। আমি সবার পছন্দের একটা কমন পছন্দের একটা জায়গা বের করি, এই পছন্দ থেকে আমরা প্রোডাক্ট তৈরি করি, মানে আমরা কি করি, গণ উৎপাদন করি, গণ বন্টন করি, আমরা সব জায়গায় সব শ্রেণীর মানুষের একটা বস্তিতে যেমন আমরা দিতে চেষ্টা করব, ঠিক একইভাবে আমরা ধনীর একটা এলাকাতে আমার প্রোডাক্টটা সাপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আমরা গণপ্রসার, ধনী দরিদ্র সবার কাছে যে এমন এক ধরনের বিজ্ঞাপন প্রচার করব যাতে একটা অ্যাপিল ক্রিয়েট করে, ওই ধরনের বিজ্ঞাপন আমরা ক্রিয়েট করব, ওইভাবে আমরা বাজারজাতকরণ পলিসি সেট করব। মানে এটা হচ্ছে কি, তাহলে সবার জন্য একই ধরনের প্রোডাক্ট, এটা হচ্ছে অপৃথকীকৃত বা গণবাজারজাতকরণ। তাহলে আমরা কি করতেছি, টোটাল বাজারটারে একই ধরনের একই বৈশিষ্ট্যের প্রোডাক্ট দিয়ে চাইতেছি স্যাটিসফাইড করতে। যদি ওইটা হয় তাহলে ওইটা হচ্ছে গণবাজারজাতকরণ। আচ্ছা, অন্যদিকে পৃথকী বাজারজাতকরণটা তাহলে কি, গণবাজারজাতকরণে গণ উৎপাদন করা হয় সবার জন্য একই ধরনের, কিন্তু
পৃথকীকৃত বাজারজাতকরণে কি মনে করা হয়? মনে করা হয় যে পৃথকীকৃত বাজারে মনে করা হয় যে এক বিভাগের ক্রেতাদের সাথে আরেক বিভাগের ক্রেতাদের অনেক পার্থক্য আছে, এবং এক বিভাগের জন্য যে আমি যে পণ্য উৎপাদন করব বা সেবা উৎপাদন করব এটা দিয়ে অন্য বিভাগে স্যাটিসফাইড করা পসিবল না। তো পৃথকীকৃত বাজারে এই কারণে কি করা হয়, প্রত্যেক বিভাগের উপযোগী পণ্য উৎপন্ন করা হয়, এটা আলাদা বন্টন প্রণালী সেট করা হয়, আলাদা মূল্য, আলাদা গুণাবলী, এবং এটার জন্য আলাদা বিজ্ঞাপন বা আলাদা প্রসারের কাজ করা হয়। তাহলে এটা হচ্ছে আমি সম্পূর্ণ বাজার কাভারেজ করতেছি। এরপরে আসে বহু বিভাগ বিশেষায়ন। এইখানে আমি বাজারটাকে ভাগ করি, অনেকগুলো ভাগে ভাগ করি, কিন্তু এমন ভাগে ভাগ করি যাতে বাজার গঠন করতে পারে এমন বৃহৎ বিভাগগুলারে আলাদা করি। বাজার গঠন করতে পারে এমন, মানে এইটারে আমি একদম ছোট ছোট ভাগে ভাগ করব না, আমি একটা বাজার গঠন করতে পারে এমন বিভাগগুলারে আমি আলাদা করি। যেমন একটা সাবান তৈরি কোম্পানি, সাবানের কোম্পানি, এখন তার ধরো যাকে এমন কেউ আছে যে এক ধরনের বড় সাবান ইউজ করতে পারে, এমন এক ধরনের আছে যে ছোট সাবান, একদম 10 টাকার সাবান হইলে এটাই তার জন্য বার্ডেন হয়ে যায়। তো আমি এখানে কি করব, আমি কিন্তু বাজারটারে এমন ভাগে ভাগে ভাগ করব যাতে একটা বড় সেগমেন্টের মানুষ, মোটামুটি মধ্যবিত্ত উচ্চবিত্ত, এই সেগমেন্টটা আমার কাছে চলে আসে, বা মানে এমন ভাবে বাজারে ভাগ করা যাতে বৃহৎ বিভাগগুলোরে আলাদা করা যায়। এটারে একদম ছোট ছোট ভাগে ভাগ করব না। এরপরে এই বহু বিভাগে বিশেষায়নটা কি করব, আমরা এই যে সেগমেন্ট গুলা করলাম বা ভাগগুলা করলাম, আমি একটা অথবা বেশি, মানে আমি এখান থেকে একটা না, অ্যাকচুয়ালি আমরা এখান থেকে বহু বিভাগ বিশেষায়ন, আমি এখান থেকে কয়েকটা বিভাগ সিলেক্ট করব। আমি একটা মার্কেটে ধরো ABCDEF এরকম কয়েকটা কোয়ালিটিতে ভাগ করলাম, এখান থেকে আমি কি করলাম, ABC কোয়ালিটির একটা মার্কেটে বাইছা নিলাম, যেখানে আমি প্রোডাক্ট যেটা নিয়ে আমি কাজ করব, এবং এখানে আমি বিশেষায়ন করব। আমার স্পেশালাইজেশনটা হবে কি, ABC ক্যাটাগরির যে বাজার আছে এখানে আমার স্পেশালাইজেশন তৈরি হবে। তাহলে যখন কয়েকটা বিভাগ, মানে এই যে বাজারে ভাগ করার পরে পুরো মার্কেট না, এই মার্কেটের কয়েকটা বিভাগে নিয়ে আমি যখন কাজ করব, এই কয়েকটা বিভাগে বিশেষায়ন অর্জন করব, সেটাই হচ্ছে আমার বহু বিভাগ বিশেষায়ন। তো এটার মধ্যে আবার দুইটা আছে, একটা হচ্ছে পণ্য বিশেষায়ন আর একটা বাজার বিশেষায়ন। তোমরা দেখতে পাচ্ছ পণ্য বিশেষায়ন আর বাজার বিশেষায়ন। আসলে পণ্য বিশেষায়নটা কি, পণ্য বিশেষায়নে আমি একটা প্রোডাক্টের উপরে আমি বিশেষায়ন অর্জন করি, এবং এই একটা প্রোডাক্ট দিয়ে আমি চেষ্টা করি কয়েকটা বাজার বিভাগে স্যাটিসফাইড করার জন্য। যেমন আমি যদি একটা প্রিন্টার উৎপাদন করি কারখানা, ওই আমি চাই কি যে কয়েকটা মার্কেট সেগমেন্ট, যেমন যারা ব্যক্তি ব্যক্তি ইউজের জন্য কিনতেছে প্রিন্টার, তাদের, যারা পারিবারিক ইউজের জন্য কিনতেছে, যারা অফিসিয়াল ইউজের জন্য কিনতেছে, আবার যারা বেসরকারি অফিসে, সরকারি অফিসে, এটা সব ধরনের বা এই কয়েকটা কাস্টমার সেগমেন্ট নিলাম, এই কাস্টমার সেগমেন্টে আমি একটা, এই সবার জন্য আমি একটা পণ্য উৎপাদন করব। এই একটা পণ্য উৎপাদন করে আমি এই একটা পণ্য দিয়ে আমি চাবো এই যে প্রতিটা কয়েকটা বাজার বিভাগ, এই বাজার বিভাগে স্যাটিসফাইড করার জন্য। এটা হচ্ছে আমার পণ্য বিশেষায়ন। আচ্ছা, আরেকটা আছে বাজার বিশেষায়নটা কি দেখো, তাহলে এই ক্ষেত্রে আমার পণ্য ছিল কয়টা, একটা, আর এই বাজার বিশেষায়নে আমার বাজার থাকবে একটা, একটা বাজারের কাস্টমারদের যত ধরনের নিড আছে, যেমন যেমন ধরো আমি কি বললাম যে ব্যক্তিগত প্রয়োজন, ব্যবসায়িক প্রয়োজন, ধরো বেসরকারি অফিসের জন্য, বেসরকারি অফিসে যে ধরনের প্রিন্টার লাগে, এই ধরনের প্রিন্টার, এই ধরনের প্রিন্টারের কালি, এই ধরনের প্রিন্টারের কার্টিস, এই ধরনের প্রিন্টারের যত অ্যাক্সেসরিজ আছে, এই সবগুলো আমি সাপ্লাই দিলাম। তাহলে কি করলাম, আমি একটা বাজার ধরলাম, ওই বাজারের উপর বিশেষায়ন করলাম অনেকগুলা পণ্য দিয়ে, তাহলে সেটা হচ্ছে আমি বাজার বিশেষায়ন। আচ্ছা, এরপরে আসি আমরা একক বিভাগে কেন্দ্রীকরণ। একক বিভাগে কেন্দ্রীকরণ কি, আমি মার্কেটের এতগুলা বিভাগ থেকে একটা বড় বিভাগ পাইছে নিব। যেমন আমি যদি দেখি যে গাড়ি, গাড়ি যদি কেউ স্পোর্টস কার তৈরি করতেছে, কেউ নরমাল কার তৈরি করতেছে, কেউ আবার যে বড় বড় গাড়ি তৈরি করতেছে, আবার কেউ হচ্ছে একদম কনস্ট্রাকশনের জন্য যেসব গাড়ি তৈরি করে এগুলা, যেমন আমি যদি ধরি পোরশে,
পোরশে বা ফেরারি, তারা কি একমাত্র স্পোর্টস কার তৈরি করে। এই যে স্পোর্টস কারের একটা মার্কেট সেগমেন্ট আমি বাইছে নিলাম, এবং এই সেগমেন্টারে মানে একটা বিভাগে টার্গেট করে যখন নির্দিষ্ট বিভাগে স্যাটিসফাইড করার জন্য আমি বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করি, সেটাই হচ্ছে একক বিভাগে কেন্দ্রিক একটা মার্কেট সেগমেন্ট বা একটা বিভাগ বাইছে নিয়ে আমার কাজ করা। আর ব্যক্তিগত বাজারজাতকরণটা কি, যখন একজন ব্যক্তি আমার জন্য বাজার। ব্যক্তিগত বাজারজাতকরণ কি, যখন আমি প্রত্যেক ব্যক্তি আমার হচ্ছে আলাদা আলাদা বাজার হিসেবে বিবেচনা করি, তখনই হচ্ছে এটা ব্যক্তিক বাজারজাতকরণ। এখানে আমি কি করি, যেমন ধরো আমি যদি এই যে স্পোর্টস কার কি করলাম, আমি একজন ব্যক্তি খুবই, সে বললো আমার এই এই ধরনের আমার স্পোর্টস কার তৈরি করতে হবে, তাহলে আমি তার ওইভাবে আমি তার জন্য আলাদা একটা স্পোর্টস কার তৈরি করলাম। এখানে আমার কি ব্যক্তিক বাজারজাতকরণ, আমি ওই ব্যক্তিরে টার্গেট করে তার ইচ্ছা অনুযায়ী তার পছন্দ অনুযায়ী আমি পণ্য তৈরি করে দিচ্ছি, তাহলে এটা হচ্ছে ব্যক্তিক বাজারজাতকরণ। তো এটা এমন হতে পারে যে টেইলরিং যে ইয়াগুলো আছে, যারা কিনা গয়না, তারপর জামা তৈরি করে, হ্যাঁ, তারপর যারা গয়না তৈরি করে, এটা হচ্ছে লেগে কি ব্যক্তিগত বাজারজাতকরণ, একদম পার্সোনাল অপিনিয়নের উপর বেস করে প্রতিটা ব্যক্তি আমার জন্য মার্কেট। এরপরে আসি যে একটা বাজারকে বিভিন্ন ভাগে বিভক্ত করা বা একটা ভোক্তা বাজারের বিভক্তিকরণের ভিত্তি। আমি একটা আহ ভোক্তা বাজার বা কাস্টমার মার্কেট বা কনজিউমার মার্কেট যেটা, এটার আমরা বিভিন্ন ভাগে ভাগ করব। এটা কিসের উপর বেসিস করে ভাগ করব? তো এটা মূলত বড় পরিসরে চারটা ভাগে ভাগ করা যায়। তোমরা যদি ছবিটা দেখতেছো, যে ভৌগোলিক বিভক্তিকরণ, জনসংখ্যা বিষয়ক বিভক্তিকরণ, মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ, আচরণ ভিত্তিক। ভৌগোলিক আমরা বুঝি এটা আসলে ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে, যেমন অঞ্চল ভিত্তিক। যখন একটা অঞ্চল, যেমন হচ্ছে বাংলাদেশের, আমি যদি উত্তরবঙ্গ, আমরা যদি বলি দক্ষিণবঙ্গ, অথবা আমি যদি বলি পার্বত্য অঞ্চল, এইটার উপর বেস করে যখন আমি আমি বাজারে ভাগ করব, তখন সেটা হচ্ছে অঞ্চল ভিত্তিক। আচ্ছা, বলছে শহর ভিত্তিক। আমি যখন শহরকে টার্গেট করে, যখন আমি আমার শহরগুলোরে টার্গেট করে আমি বাজার বিভক্তিকরণ করব, সেটা হচ্ছে শহর ভিত্তিক। আর গ্রাম আর উপশহর, এখন গ্রাম এবং উপশহর এই দুইটার মধ্যেও কিন্তু কালচার, এই দুইটার মধ্যে মানুষের ক্রয়ের ধরন, মানুষের পছন্দের ধরন, শিক্ষাগত অবস্থা সবকিছুই ভ্যারি করে। তো যখন আমি গ্রাম অথবা একটা উপশহরে অথবা কয়েকটা উপশহর মিলায় আমি যখন টার্গেট করব, বাজার ভাগ করব, যে এই উপশহরে আমি এই উপশহরে টার্গেট করে আমি বাজারজাতকরণ কার্যক্রম চালাবো, সেটা হচ্ছে কি গ্রাম অথবা উপশহর এলাকার ভিত্তিক ভৌগোলিক বিভক্তিকরণ। এরপরে জনসংখ্যা বিষয়ক দেখো কি বলছে, জনসংখ্যা বিষয়ক বলছে বয়স ও জীবন চক্রের ধাপ। তাহলে একটা মানুষের বয়স কিরকম, এটার উপর বেস করে যখন ভাগ করব, যে আমি যদি বলি যে একটা 1 থেকে 2 বছরের বাচ্চার জন্য এক ধরনের কাপড়, 10 থেকে 12 বছরের জন্য এক ধরনের বা এক ধরনের ডিজাইন, বা যারা 60 ঊর্ধ্ব মানুষ আছে তাদের জন্য এক ধরনের ডিজাইন হবে, যারা যুবক তাদের জন্য এক ধরনের ডিজাইন। তো এটা হচ্ছে বয়স এবং জীবন চক্রের ধাপ। যে একটা মানুষ কিন্তু যে জন্মের পরে বিভিন্ন ভাবে, যে যেমন ইনফ্যান্ট, একদম শিশু, তারপরে হচ্ছে লেগে যারা, হ্যাঁ, কিশোর, তারপরে হচ্ছে লেগে যুবক, হ্যাঁ, এই তারপরে যুবক, তারপরে হচ্ছে পরিপূর্ণ বয়স্ক মানুষ, পূর্ণবয়স্ক মানুষ, তারপরে হচ্ছে বৃদ্ধ। এই যে নানা স্টেপে মানুষ আছে, এই স্টেপ গুলোর উপর বেস করে যখন আমি মার্কেটটা সেগমেন্টেড করি, সেটা হচ্ছে বয়স ও জীবন চক্রের ভিত্তিতে মার্কেট সেগমেন্টেশন। এরপর হচ্ছে জীবন ধাপ। কারণ আমি এই যে জীবন চক্রে আমি ইয়ে করলাম যে সে যুবক বয়সে আছে, এখন সে যুবক বয়সে আছে কিন্তু তার ফ্যামিলি আছে কিনা, ফ্যামিলিতে বাচ্চা কয়টা। একটা মানুষ যখন ব্যাচেলর থাকে, তার এক ধরনের নিড গুলো এক ধরনের হয়, আবার এক ধরনের ফ্যামিলি, তার যদি ফ্যামিলি হয় তার ধরনের আবার নিড আরেক ধরনের হয়। আবার যখন সে, তার যদি নিড, তার যদি একটা দুইটা বেবি থাকে, বাচ্চা থাকে, তার আবার নিড আরেক ধরনের হয়। তো এগুলোর উপর বেস করে যখন মার্কেটটা সেগমেন্টেড, সেটা হচ্ছে কি জীবন ধাপের উপর বেস করে মার্কেট সেগমেন্ট করা। এরপরে আর সে আমরা লিঙ্গ ভিত্তিক, আমরা স্বাভাবিক জানি যে যে ছেলে মেয়েদের চয়েস এরকম একরকম হবে না, তাদের জন্য আলাদা আলাদা, তাদের টোটালি সবকিছু ডিফারেন্ট হবে, তাদের পছন্দ ডিফারেন্ট হবে। তো তাদের এই লিঙ্গের উপর বেস করে বা জেন্ডারের উপর বেস করে যখন আমি একটা বাজারে ভাগ করি, সেটা হচ্ছে লিঙ্গ ভিত্তিক বাজারকরণ। ঠিক আয়ের উপর, যার বেশি আয় যার কম আয়, নিশ্চয়ই তাদের ক্রয় ক্ষমতা, ক্রয়ের প্যাটার্ন সবকিছুই ডিফারেন্ট হবে, তাদের জন্য আমার তাদের এই আয়ের উপর বেস করে আমি বাজারে ভাগ করতে পারি। এরপরে পেশার উপর ভিত্তি করে, সমাজের উচ্চ শ্রেণী, মানে যারা ভালো
চাকরিজীবী, ব্যবসায়ী, এগুলোর উপর বেস করে আমরা বাজার ইচ্ছা করলে ভাগ করতে পারি। শিক্ষাগত যোগ্যতা, যারা উচ্চ শিক্ষিত তাদের চয়েস এক ধরনের হয়, আবার যারা নিম্ন শিক্ষিত তাদের কিন্তু চয়েস আরেক ধরনের হয়, অশিক্ষিতদের চয়েস আরেক ধরনের হবে। তো এটার উপর বেস করে যদি আমি মার্কেট সেগমেন্টেড করি, সেটা হচ্ছে শিক্ষার উপর বেস করে। এরপর সমাজ ও অর্থনৈতিক শ্রেণীবিন্যাস, বলছে যে সামাজিক অর্থনৈতিক, সে সমাজের কোন স্তরে অবস্থান করতেছে, সে কোথায় বাস করে, সে কি ধরনের সোসাইটি বিলং করে, এটার উপরে বেস করেও কিন্তু আমি মার্কেট সেগমেন্টেড করতে পারি। যেমন ধানমন্ডির উপর, যে ধানমন্ডিতে যে ধরনের সামাজিক অর্থনৈতিক অবস্থা, নিশ্চয়ই কামরাঙ্গি চর বা আমরা যদি অন্যদিকে তাকাই যে ওইদিকে এক ধরনের সামাজিক অর্থনৈতিক শ্রেণীবিভাগ থাকবে না অবস্থা। তো এটার এই জন্য সামাজিক অর্থনৈতিক শ্রেণীবিভাগের উপরে বেস করে যখন আমি মার্কেটটাকে সেগমেন্টেড করি, বিভাজিত করি, সেটা হচ্ছে এইভাবে করতে পারি আমরা। আচ্ছা, আমরা প্রজন্মের উপর বেস করে, যেমন আমরা যদি কম্পিউটারে দেখি ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, এটা মূলত ইউএসএ তে এরকম প্রজন্মের উপর বেস করে মার্কেট সেগমেন্টেড করা হয়। এরপরে দেখা যাচ্ছে মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ, মানুষের মানসিক অবস্থা, মানুষের মেন্টাল কন্ডিশনের উপর বেস করে যখন আমি কি করি বাজারটাকে ভাগ করি। একটা আছে যে জীবন ধাঁচ, তো যে জীবন ধাঁচটা কি, যে মানুষের ইয়েটা কেমন, লাইফ স্টাইলটা কেমন। জীবন ধাঁচ বলতে লাইফ স্টাইলটা কেমন, যে সে কি সংগ্রামী কিনা, সে কি উদ্যমী কিনা, সে কি চ্যালেঞ্জিং কিনা, হ্যাঁ, সে কি সে উচ্চাকাঙ্ক্ষী কিনা, এগুলোর উপর বেস করে কিন্তু যারা উচ্চাকাঙ্ক্ষী, যারা নতুন নতুন মডেল, নতুন নতুন প্রোডাক্ট বাজারে আসলে সেটা ইউজ করতেছে, তো তাদের জন্য আমার এক ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি হবে, আবার অন্যদের জন্য। তো এটার উপর বেস করে জীবন ধাঁচ বা লাইফ স্টাইলের উপর বেস করে আমি যখন বাজারে ভাগ করি, সেটা হচ্ছে জীবন ধাঁচের উপর বেস করে মার্কেট সেগমেন্টেশন। এরপর ব্যক্তিত্ব, মানুষের ব্যক্তিত্ব কেমন, সে কি স্বাধীনচেতা, সে কি চিন্তাশীল কিনা, সে কি মানুষের সাথে মেশে কিনা, তার ব্যক্তিত্বটা কেমন, এই ব্যক্তিত্বের উপর বেস করে কিন্তু সে কি ধরনের পণ্য কিনবে, তার কি ধরনের বাজারজাতকরণ কার্যক্রম গ্রহণ করলে সে সাড়া দিবে, এগুলো কিন্তু ডিপেন্ড করে ব্যক্তিত্বের উপর। তাহলে এটার উপর বেস করে, ব্যক্তিত্বের উপর বেস করে বা পার্সোনালিটির উপর বেস করে যখন আমি মার্কেট সেগমেন্টেড করি, সেটা হচ্ছে ব্যক্তিত্ব ভিত্তিক মার্কেট সেগমেন্টেশন। এরপরে আরেকটা আমরা দেখেছিলাম যে আচরণ ভিত্তিক আচরণিক বিভক্তিকরণ। এটা হচ্ছে আচরণের উপর, যেমন হচ্ছে উপলক্ষ, এক একটা বিভিন্ন সময় বিভিন্ন উপলক্ষে কিন্তু মানুষের আচরণ বিভিন্ন হয়। হ্যাঁ, যেমন যে যখন একটু যখন, যেমন ধরি আমি যদি একটা সিজন যায়, যে এটাকে বলে বিয়ের সিজন, যেমন ধরে যে এটা যদি উইন্টার সিজনটা, তো এই সময় কিন্তু এই যে বিয়ের জিনিসপত্রগুলা বা এই জিনিসগুলোর চাহিদা ব্যাপক বেড়ে যায়, বা আমি শীতে যদি আমি শীতের জামা কাপড়ের চাহিদা বেড়ে যায়। তো এই টাইপের যখন এই যে বিভিন্ন উপলক্ষের উপর বেস করে কিন্তু আমি মার্কেটটারে সেগমেন্টেড করতে পারি, এবং আমি মার্কেট টার্গেট করতে পারি। যেমন ধরো ঈদের বাজার, আমি চাইতেছি এইবারের ঈদের বাজারটা আমি ধরবো, মানে ঈদের বাজার মানে কি, ঈদে মানুষ যে যে জিনিসগুলো ক্রয় করবে আমি চাইতেছি সেগুলা সাপ্লাই দেওয়ার জন্য। তাহলে এই যে আমার উপলক্ষ ভিত্তিক আমি কিন্তু বাজার বিভক্তিকরণ করলাম। এরপর হচ্ছে সুবিধা বলি, এখন এক এক ধরনের মানুষ এক এক ধরনের সুবিধা চাইবে, যে ভোক্তারা একটা পণ্য থেকে কি ধরনের সুবিধা চাচ্ছে। যেমন আমি যদি যেমন ধরো ডাচ বাংলা ব্যাংকের বা আমি যদি যে কোনো ব্যাংকের আমি যদি স্কিম গুলা দেখি, যে কারোর জন্য সঞ্চয়ী, কারোর জন্য স্টুডেন্ট স্টুডেন্ট ইয়ে স্টুডেন্ট সঞ্চয়ী, অথবা সিসি সিসি অ্যাকাউন্ট, বিষয়টা কি যে যারা অথবা লোন অ্যাকাউন্ট, মানে হচ্ছে এটা হচ্ছে সুবিধা, আমি কি সুবিধা দিতেছি। লোন অ্যাকাউন্টে লোন তুলতে পারতেছে, তারপরে হচ্ছে সঞ্চয় হিসাবে সঞ্চয় করতে পারতেছে, চলতি হিসাবে সে যখন তখন টাকা তুলতে পারতেছে। তাহলে এই যে আমি সুবিধা চেঞ্জ করে আমি বিভিন্ন ধরনের স্কিম তৈরি করতেছি, আমি বিভিন্ন কাস্টমার সেগমেন্ট চুজ করতেছি, আমি মানে বিভিন্ন কাস্টমারদের এই ভাগে ভাগ করছি, যে আমি তারা কি কি সুবিধা দিব, তার কি কি সুবিধা দরকার, ওটার উপর বেস করে আমি যখন ভাগ করি, তাহলে এটা হচ্ছে সুবিধাগুলির ভিত্তিতে। বলছে ব্যবহারকারীর মর্যাদা, এই যে সে যে ব্যবহার করতেছে, সে আমার যে প্রোডাক্টটা কনস্ট্যান্টলি ইউজ করে কিনা, সে কি রেগুলার ইউজার, না সে কি মাঝে মাঝে ইউজ করে, অথবা সে আহ, এখন ইউজ করতেছে না সামনে ইউজ করবে। তা তার মানে তার ইউজার স্ট্যাটাসটা কি, সে আমার কি ধরনের ইউজার,
তো সে যদি আমার প্রতিনিয়ত আমার প্রোডাক্টই ক্রয় করে, তাহলে নিশ্চয়ই তার আমার আমার টার্গেট কাস্টমার যে কারা, যে তাদের ধরে রাখার জন্য আমার এক ধরনের আচ্ছা যেটা বলতেছিলাম যে সরি ফর ইন্টারাপশন একটু। আচ্ছা, তো ব্যবহারকারীর মর্যাদা যেটা বলতেছিলাম, যে সে কি ধরনের ব্যবহারকারী এটার উপর বেস করে যখন আমি মার্কেটটা করব, বাজার বিভক্তিকরণ করব এবং ওইভাবে আমি বাজার কার্যক্রম চালাবো, সেটাই হচ্ছে আমার ব্যবহারকারীর মর্যাদা। ব্যবহারের হার, সে কি পরিমাণ ব্যবহার করে, সে কি ফ্রিকোয়েন্টলি ইউজ করে, না সে একসাথে অনেক কিনে নাকি না কম কিনে, সে কি একসাথে অনেক ফরমাইশ দিচ্ছে, এটার উপর বেস করে আমরা মার্কেট সেগমেন্ট করতে পারি। আনুগত্যের অবস্থা, সে কি আমার কাস্টমার, এই কাস্টমারটা আমার ব্র্যান্ডের প্রতি লয়াল কিনা। সে যদি অনুগত হয়, তাহলে তার জন্য আমার ধরনের এক ধরনের অ্যাপ্রোচ হবে, না হলে আরেক ধরনের। তো এই আনুগত্যের উপর বেস করে যখন হচ্ছে আমার বাজারে বিভক্ত করি, সেটা হচ্ছে আনুগত্যের অবস্থা। আচ্ছা, এরপরে আরেকটা আছে প্রস্তুতি পর্যায়। এখন একটা মানুষ, একটা ক্রেতা কিন্তু অনেকগুলো স্টেপের উপর বেস করে, একটা ক্রেতা অনেকগুলো স্টেপ পার করে একটা পণ্য ক্রয় করে। যেমন যে সে প্রথমে, এটা বিভিন্ন স্টেপ হইতে পারে, যেমন সে হচ্ছে আনওয়্যার বা অসচেতন। এরপর হচ্ছে সচেতন, যেমন আমার একটা প্রোডাক্ট মার্কেটে আছে, এটা সম্বন্ধে কেউ জানে না, তাহলে তার, অথবা একজন ব্যক্তি আমার টার্গেট কাস্টমার, সে আমার প্রোডাক্টের সম্বন্ধে জানে না, সেটা হচ্ছে আনওয়্যার। এরপরে আমি আমার একদিন সে বাজার দিয়ে যাচ্ছে, বাইরে দিয়ে সে একটা দোকানে আমার প্রোডাক্টটা দেখলো, তাহলে কি হলো, সে সচেতন হইলো, অ্যাওয়ার বা সচেতন। তাহলে সে প্রথমে ছিল অসচেতন, এরপরে সে সচেতন হইলো যে না, মার্কেটে এই ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আছে। এরপরে আমি কি করলাম, তারে বিভিন্ন ধরনের ইনফরমেশনের মাধ্যমে, বিভিন্ন বিজ্ঞাপন, বিভিন্ন সোর্সের থেকে ইনফরমেশনের মাধ্যমে আমি তারে ইনফর্মড বা অবগত করলাম। সে আমার প্রোডাক্টের সম্বন্ধে জানলো যে এই প্রোডাক্টের ভালো, এটা খারাপ, এটা। এরপরে কি করলো, সে যখন আমার প্রোডাক্টের সম্বন্ধে সে জানাইতে জানাইতে আমি যখন এমন বিজ্ঞাপন দিলাম যে খুবই তার কাছে ভাল লাগলো, সে কি হবে, আগ্রহী হবে। সে আগ্রহী, তাহলে তার আরেকটা অবস্থা হচ্ছে আগ্রহী। এরপরে সে অভিলাষী হবে, যে সে ডিজাইরাস হবে, যে আমার প্রোডাক্টটা সে ডিজায়ার করবে, যে এই প্রোডাক্টটা পাইলে ভালো হইতো। সে যখন এই যে মানসিক চাওয়া, এটা যখন আর্থিকভাবে ব্যাকড হবে, এবং সে যখন ইন্টেন্ডিং টু বাই বা ক্রয় অভিপ্রায় তার মধ্যে জাগবে এবং সে জিনিসটা কিনবে, এরকম অনেকগুলো স্টেপের মধ্য দিয়ে কিন্তু একটা মানুষ কোনো পণ্য ক্রয় করে। তো আমার দেখতে হবে সেই মানুষটা এই ক্রয় স্টেপের কোন স্তরে অবস্থান করতেছে। সে যেই ধরনের স্টেপে অবস্থান করতেছে, এটার উপর বেস করে যদি আমি মার্কেটটাকে সেগমেন্টেড করি, ওইটাও করা যায় এবং ওইভাবে আমার বাজারজাতকরণ স্ট্র্যাটেজি সাজাইতে হয়। এরপরে দেখো যে আমরা বলি যে পণ্যের প্রতি মনোভাব, সে আমার প্রতি কি, পণ্যের প্রতি কি পজিটিভ না নেগেটিভ, না সে হচ্ছে আমার হোস্টাইল, একদম সে আমার পছন্দ প্রোডাক্টটা পছন্দই করে না। তো এরকম বিভিন্ন সোশ্যাল সেগমেন্টে আমরা ভাগ করে তার সেই অনুযায়ী কিন্তু আমরা বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করতে পারি, এবং সেইভাবে আমি ইচ্ছা করলে আমার ভোক্তা বাজারকে বিভক্তিকরণ করতে পারি। তো এরপরে আমরা যেটা আলোচনা করব, সেটা হচ্ছে ব্যবসা বাজার বিভক্তিকরণ। ব্যবসা বাজার মোরলেস একই রকম, যে জনসংখ্যা ভিত্তিক বিভক্তিকরণ। যে শিল্প, আমি যেই আমার প্রোডাক্টটা যে শিল্পে ইউজ হয়, ব্যবসা বাজার আমরা জানি যে একটা ব্যবসায় পণ্য, একটা ব্যবসায়ীর পণ্য বা একটা বাজারজাতকারীর পণ্য আরেকটা ব্যবসায়ী প্রতিষ্ঠান কিনে, কারণ কি, সে নিজের ভোগের জন্য ইউজ করে না। মানে একটা ব্যবসা প্রতিষ্ঠান আরেকটা ব্যবসা প্রতিষ্ঠানের থেকে একটা পণ্য ক্রয় করে, কারণ কি, তার ভোক্তা হচ্ছে নিজেরা ভোগ করে, কিন্তু ব্যবসা বাজার এটা দিয়ে বিজনেস করে। তো এই যে আমি যে প্রোডাক্টটা বিক্রি করলাম, এটা কোন ধরনের শিল্পে ইউজ হচ্ছে, এই শিল্পের উপর বেস করে কিন্তু আমি আমার বাজার বিভক্তিকরণ করতে পারি। যেমন আমি যদি মোবিল বিক্রি করি, এটা কেউ গাড়িতে ইউজ করবে, কেউ আবার তার কারো অথবা ধর আমি একটা মোটর ইউজ করতেছি, মোটর বিক্রি করতেছি। তো এটা এক এক ধরনের প্রতিষ্ঠান, এক এক ধরনের মোটর, তাদের চাহিদা অনুযায়ী আমি কি করলাম, যে বড় প্রতিষ্ঠানের জন্য বড় বেশি শক্তিশালী মোটর তৈরি করলাম, ছোট প্রতিষ্ঠানের জন্য, ছোট শিল্পের জন্য ছোট মোটর উৎপাদন করলাম। এরপর আসো যে কোম্পানির আয়তন, যে কোম্পানির আয়তন বড় হইলে এক ধরনের স্ট্র্যাটেজি, বা বড় আয়তনের কোম্পানির জন্য আমি এক ধরনের স্ট্র্যাটেজি নিলাম, ছোট আয়তনের জন্য এটার উপর বেস করে আমরা মার্কেট ভাগ করতে পারি। আমরা মার্কেটের অবস্থানের উপর, যে আমারই যে পণ্যগুলো বিক্রয় করব, তারা কি ছড়ায় ছিটায় আছে, বাবা একটা দেশের কোন কোথায় কোথায় আছে, তারা যদি কেন্দ্রীভূত হয়
বা আমার সকল কাস্টমার ধরো ঢাকার ভিতর, তাহলে আমার মার্কেটিং স্ট্র্যাটেজি একরকম হবে। তারা যদি সারা বাংলাদেশে ছড়ায় ছিটায় থাকে, তাহলে কিন্তু আমার মার্কেটিং স্ট্র্যাটেজিটা অন্যরকম হবে। ঠিক একইভাবে পরিচালনা বিষয়ক চলক, যেমন প্রযুক্তি, যদি একটা 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 শিল্প প্রতিষ্ঠান প্রযুক্তি বা টেকনোলজি ইনসেনটিভ ইন্টেন্সিভ হয়, তাহলে কি হবে, প্রযুক্তি সংক্রান্ত মানে প্রযুক্তির সাথে রিলেটেড হয়। আর আরেকটা আছে যে সে প্রযুক্তির অত উৎকর্ষ সাধিত হয় নাই, সেই ক্ষেত্রে কিন্তু দুইটা প্রতিষ্ঠানের চাহিদা ডিফারেন্ট হবে, তাদের জন্য আমার বাজারজাতকরণ স্ট্র্যাটেজিও ডিফারেন্ট হইতে হবে। ঠিক একইভাবে ব্যবহারকারী অব্যবহারকারী, যেটা আগে যেমন যে সে কি আমারটা ব্যবহার করে না ব্যবহার করে না, বা ব্যবহার করলে কি পরিমাণ ব্যবহার করে, এগুলোর উপর বেস করে কিন্তু আমি বাজার বিভক্ত করতে পারি। এরপরে বলছে ক্রেতার যোগ্যতা। এখন এই যে যে ক্রেতা, অনেক ক্রেতা আছে যে তাদের খুব ভালো, মানে তারা খুবই সেলফ ডিপেন্ডেন্ট এবং তাদের খুব একটা সেবার প্রয়োজন হয় না। আবার অনেকের আছে খুব বেশি সেবা লাগে। ওই ক্ষেত্রে মানে এই ক্রেতার যোগ্যতার উপর বেস করে যে আমার কোন কোন ধরনের এই মানে ভালো ক্রেতা খারাপ ক্রেতা বা এগুলোর উপর বেস করে কিন্তু আমার কাস্টমারটারে সেগমেন্ট করা যায়। মানে অনেক ক্রেতা আছে যাদের অনেক ধরনের হেল্প লাগে, যে আমার যে একটা আহ সেবা সেবা সেন্টার যেটা, এটা আমি ইচ্ছা করলে মানে আহ, তার জন্য একটা সেবা সেন্টার তৈরি করতে পারি, যে সেবা যদি বেশি প্রয়োজন হয় তাহলে এই জন্য কি করলাম, একটা সেবা কেন্দ্র তৈরি করে দেয়া। এই যে যদি ব্যবহার মানে ক্রেতার যোগ্যতা, যে সে মানে যা সে যা এই ক্রেতার যোগ্যতার উপর বেস করে আমি কাস্টমার মানে মার্কেটটা সেগমেন্ট করতে পারি। আচ্ছা, এরপরে যেটা আমার যেটা এরপরে এরপরে হচ্ছে ক্রয় অ্যাপ্রোচ। আমরা ক্রয় অ্যাপ্রোচের উপর বেস করে যে সে কি ধরনের ক্রয় করতেছে, হ্যাঁ কি কি কিভাবে ক্রয় করতেছে, ওটার উপর বেস করে আমরা মার্কেট সেগমেন্টেড করতে পারি বা মার্কেট বিভাজিত করতে পারি। তো ক্রয় সেগমেন্টের মধ্যে ফার্স্টে বলছে ক্রয় কার্য সংগঠন। মানে ক্রয় কার্য সংগঠন বলতে কিছু প্রতিষ্ঠান আছে যে তাদের ক্রয় কার্যটা একদম সেন্ট্রালাইজড, যে একটা প্রতিষ্ঠানের একটা গ্রুপের 10টা উৎপাদন ইউনিট আছে, সব ইউনিটের জন্য সে একাই ক্রয় করে। আবার ধরো 10টা ইউনিট আলাদা আলাদা ভাবে ক্রয় করতে পারে। এখন এই ক্রয় কার্য এটা কি সেন্ট্রালি হয় বা ডিসেন্ট্রালাইজড, এটার উপর বেস করে কিন্তু আমি কাস্টমার সেগমেন্ট করতে পারি। এরপর বলছে শক্তি কাঠামো। তো এক এক প্রতিষ্ঠান এক এক দিক দিয়ে শক্তিশালী, যেমন একটা প্রতিষ্ঠান আর্থিকভাবে শক্তিশালী, অন্য প্রতিষ্ঠান প্রযুক্তিগতভাবে শক্তিশালী, কোন প্রতিষ্ঠান বাজারজাতকরণের দিক দিয়ে শক্তিশালী। তা আমি যেই কাস্টমারটারে প্রোভাইড করতেছি বা আমি যেসব ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য বিক্রয় করতেছি, তাদের শক্তি কাঠামোর উপর বেস করেও মার্কেট আমি সেগমেন্টেড করতে পারি। বিদ্যমান সম্পর্ক আমার সাথে, আমার প্রতিষ্ঠানের সাথে সেই প্রতিষ্ঠানের সম্পর্কটা কেমন, ওইটার উপর বেস করে যদি আমি মার্কেট সেগমেন্টেড করি, যে যার সাথে ভালো সম্পর্ক তার এক ধরনের। আচ্ছা, বলছিলাম যেটা যে বিদ্যমান সম্পর্ক, যদি আমার সাথে সম্পর্ক সেই ব্যবসা প্রতিষ্ঠানের সম্পর্কটা ভালো হয়, তাহলে আমি এক ধরনের অ্যাপ্রোচ নিব। আবার তার সাথে সম্পর্ক যদি ভালো না, আমি ভালো করার জন্য আলাদা ধরনের আমার বিক্রয় কর্মী পাঠাবো, অথবা আমি ওইভাবে বিজ্ঞাপন দিব, তাহলে ওই ক্ষেত্রে আমার অ্যাপ্রোচ হবে। আচ্ছা, আরেকটা বলছি সাধারণ ক্রয় নীতি। এক এক প্রতিষ্ঠান কিন্তু একইভাবে ক্রয় করে, কেউ হচ্ছে টেন্ডারের মাধ্যমে ক্রয় করতে পারে, কেউ লিজিং এর মাধ্যমে ক্রয় করতে পারে, অথবা কেউ সেবা চুক্তির মাধ্যমে ক্রয় করতে পারে। তো সে তার ক্রয় নীতিটা কি, কোন কোন প্রতিষ্ঠান এই ধরনের ক্রয় নীতি ফলো করে, এইটার উপর বেস করে একই ধরনের ক্রয় নীতি ফলো করে এরকম একগুলারে একসাথে করলাম, আবার আরেক ধরনের ক্রয় নীতি ফলো করে এগুলারে আলাদা করলাম, এটার উপর বেস করে আমি মার্কেটে সেগমেন্টেড করতে পারি। এরপর বলছে ক্রয়ের মাপকাঠি, যে আমি অনেক প্রতিষ্ঠান কি করে, যে যেটা দাম রে খুব প্রায়োরিটি দেয়, যে সে কম দাম হইলে সে কিনবে। আবার অনেক প্রতিষ্ঠান যেটা কোয়ালিটি খুব প্রায়োরিটি দেয়। তো তার ক্রয়টা সে কি ধরনের পণ্য ক্রয় করতেছে এটার উপর বেস করেও আমি মার্কেট সেগমেন্টেড করতে পারি। এরপরে আছে যে পরিস্থিতিগত উপাদান, যেমন জরুরি, এটার উপর বেস করে যে অনেকের আছে জরুরি সেবা লাগে, এটার উপর বেস করে আমি এক ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি সাজাইতে পারি। সুনির্দিষ্ট ব্যবহার, যে সুনির্দিষ্ট ব্যবহার বলতে যে কিছু প্রতিষ্ঠান কোনটি সুনির্দিষ্ট কাজে ব্যবহার করে, আবার কিছু প্রতিষ্ঠান অনেক ধরনের কাজে ব্যবহার করে। তাহলে কে কোন ধরনের কাজে ব্যবহার করতেছে ওটার উপর বেস করে যদি মার্কেট সেগমেন্টেড করা হয়, ফরমায়েশের পরিমাণ, কেউ বেশি ফরমায়েশ দেয়, কেউ কম পরিমাণ ফরমায়েশ দেয়,
যারা বেশি দিতেছে তাদের একটা গ্রুপ করতে পারি, এইভাবে আমরা মার্কেট সেগমেন্ট করতে পারি। আবার ব্যক্তিগত বৈশিষ্ট্য, এটা হচ্ছে মূলত যদিও একটা প্রতিষ্ঠানের সাথে প্রতিষ্ঠানের সম্পর্ক, কিন্তু আসলে কিন্তু কেনা কিন্তু করে ওই কোন ব্যক্তি। তো ওই ব্যক্তির সাথে ক্রেতা এবং বিক্রেতার মানসিক সামঞ্জস্য, ঝুঁকির প্রতি মনোভাব, হ্যাঁ, যে এই যে আমি যে আমার যে টার্গেট কাস্টমারটা, সে কি ঝুঁকি নিতে পছন্দ করে কিনা, আমি একটা নতুন প্রোডাক্ট মার্কেটে আনতেছি, সে খুব ইজিলি এটা গ্রহণ করবে কিনা, এই টাইপের ঝুঁকির প্রতি মনোভাবের উপর বেস করেও আমি, যে অনেক প্রতিষ্ঠান আছে ঝুঁকি নিতে পছন্দ করে, তাদের আমি একটা নতুন প্রোডাক্ট দিতে পারি যে এটা ইউজ করে দেখেন। আবার অনেকে আছে যে না, আমার ঝুঁকি নিব না, আমি আগের প্রোডাক্ট ইউজ করব। তো ওটার জন্য আলাদা ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি এবং আনুগত্য, যেটা আমি বললাম লয়্যালটি, আমার যে ব্র্যান্ডের প্রতি যে লয়াল। কেউ যদি আছে যে আমারটাই ক্রয় করে, যে আবার কেউ আছে করছে আমারটার সাথে আরো দুই চারটা দেখে যেটা ভালো লাগে ওটা ক্রয় করে। আবার অনেকে আছে যে না, টোটাল মানে আমারটা তো আমার প্রতি লয়াল কিনা, আমার প্রতি যারা লয়াল তাদের জন্য এক ধরনের অ্যাপ্রোচ হবে, আমার যারা লয়াল না তাদের জন্য আরেক ধরনের অ্যাপ্রোচ হবে। তো তো এরপরে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে বাজার বিভক্তিকরণ প্রক্রিয়ার ধাপ বা স্টেপস ইন মার্কেটিং সেগমেন্টেশন প্রসেস। আমি যে এই যে বাজারটা যে ভাগ করব, এটা কি কি ধাপে কিভাবে কোন কোন স্টেজের মাধ্যমে ভাগ করব। এই মার্কেট সেগমেন্টেশনের জন্য রজার জে বেস্ট, উনি রজার জে বেস্ট একটা 7টা ধাপ উল্লেখ করছে। তো প্রথম ধাপ হচ্ছে প্রয়োজন ভিত্তিক বিভক্তিকরণ। তো রজার যে বেস্ট যেটা বলছে যে বিভক্তিকরণ প্রক্রিয়ার প্রথম কাজটাই হচ্ছে কি, সমজাতীয় প্রয়োজন ও একই ধরনের সুবিধা চায়, প্রয়োজন ভিত্তিক, একই ধরনের সুবিধা চায়, একই ধরনের প্রয়োজন, একই ধরনের সমস্যা, একই ধরনের বিষয়গুলারে একসাথে করা, এটা হচ্ছে প্রয়োজন ভিত্তিক বিভক্তিকরণ। এরপর বলছে বিভাগ শনাক্তকরণ। এখন আমি এই যে প্রয়োজনের ভিত্তিতে এক একটা ইয়ারে আলাদা করলাম, আলাদা কিছু কাস্টমার সেগমেন্টে আলাদা করলাম, বাজারে বিভক্ত করলাম। এই যে প্রয়োজনের ভিত্তিতে যে বাজার ভাগ করলাম, এটা আসলে একটা বিভাগ হওয়ার যোগ্য কিনা, এটা একটা ডিভিশন হওয়ার যোগ্য কিনা, এখানে প্রয়োজনীয় আকর্ষণীয়তা আছে কিনা, বা এটা কিসের উপর বেস করে এটা একটা আমি বিভাগ বলতেছি, মানে এই যে এই বিভাগের সাথে ওই বিভাগের পার্থক্যটা কোন জায়গায়। মানে কেউ হচ্ছে 40 বছর বয়স, কেউ হচ্ছে 80 বছর বয়সের মানুষের আমি একটা বিভাগে নিলাম, 40 বছর বয়সের, এই যে এইটার মানে কি, এই একটা বিভাগের আরেকটা বিভাগ থেকে আলাদা করার কারণটা কি, এবং এইটারে বিভাগ বলা যায় কিনা, আসলেই এখানে আমি প্রোডাক্ট বাজারজাতকরণ কার্যক্রম সম্পন্ন করে আমি লাভবান হইতে পারবো কিনা, এটা কিন্তু আমার দেখতে হবে। তাহলে বিভাগ শনাক্তকরণ মানে ওয়েদার দিস ইজ আ ডিভিশন অর নট, এটা আমার বিভাগ কিনা এটা একটা শনাক্ত করতে হবে। এরপরে বিভাগের আকর্ষণীয়তা, এখন আমি বিভাগ করলাম, এখন একটা বিভাগটা আসলেই আকর্ষণীয় কিনা। তো এই আকর্ষণীয়তা নির্ণয় করার আবার তিনটা বিষয় আছে। যেমন হচ্ছে কি, যে বাজার প্রবৃদ্ধি, আমি যে বাজারটা মানে আমি যে সেগমেন্টটা চুজ করলাম, এখানে আমার প্রবৃদ্ধি হবে কিনা। যদি প্রবৃদ্ধির সম্ভাবনা থাকে তাহলে এটা ঠিক আছে, এটা আকর্ষণীয়। যদি আবার এটা প্রতিযোগিতামূলক ঘনত্ব, এখানে যদি অনেক প্রতিযোগী থাকে তাহলে কিন্তু এটা আকর্ষণীয় না। আবার আরেকটা কি, যে বাজারে প্রবেশ, তাহলে তিনটা বিষয়, একটা হচ্ছে লেগা যে বাজার প্রবৃদ্ধি, আরেকটা হচ্ছে প্রতিযোগিতা, আরেকটা হচ্ছে বাজার। আচ্ছা, যা বলছিলাম যে বিভাগের আকর্ষণীয়তা, তো এটা কিন্তু তিনটা বেসিক, একটা বললাম যে বাজার প্রবৃদ্ধি, প্রতিযোগিতা, প্রতিযোগিতার ঘনত্ব, প্রতিযোগিতা বেশি আছে কিনা, আরেকটা হচ্ছে কি বাজারে প্রবেশ। এবং এই জিনিসগুলো যদি ইজিলি করা যায় ওটা আকর্ষণীয়, যদি এটা না হয় তাহলে ওটা অনাকর্ষণীয়। আরেকটা হচ্ছে বিভাগের মুনাফাযোগ্যতা, আমি বিভাগটা এমন ভাবে সেট করব যাতে ওটা মুনাফাযোগ্য হয়। আমি বিভাগটারে ভাগ করতে করতে এত বেশি ভাগ করে ফেললাম যে এটা এখান থেকে যে মুনাফা আসবে এটা আমার যে আমার প্রফিটেবিলিটিতে এটা একটা প্রভাব ফেলবে, তাহলে কিন্তু আমি ওইভাবে বাজার বিভক্তিকরণ করব না। তাহলে বাজার বিভক্তিকরণ, বাজার ভাগ করার ক্ষেত্রে এটা খেয়াল করতে হবে যে এটা আমার প্রফিটেবল হবে কিনা, বা বেশি এমন পরিমাণ সেগমেন্টেড করলাম
সেটা আমার আর প্রফিটেবল হলো না। এরপরে যেটা কি বিভাগের অবস্থান গ্রহণ। আমি যে বিভাগটা চুজ করছি এখানে আমি ইজিলি অবস্থান গ্রহণ করতে পারবো কিনা। আমি যে এমন একটা বিভাগ চয়েস করলাম, এমন একটা বিভাগ ভাগ করলাম যেখানে আমি ইচ্ছা করলে অবস্থান গ্রহণ করতে পারতেছি না, আমি এখানে প্রবেশ করতে পারতেছি না, তাহলে কিন্তু ওইটা আমার বাজার বিভক্তিকরণ, মানে ওই ওই বাজার বিভক্তিকরণটা আমার জন্য ফ্রুটফুল হবে না, সফল হবে না। ঠিক একইভাবে এরপরটা কি করতে হবে, তাহলে প্রথমটা হচ্ছে প্রয়োজন ভিত্তিক বিভক্তিকরণ, বিভাগ শনাক্তকরণ, বিভাগের আকর্ষণীয়তা, বিভাগের মুনাফাযোগ্যতা, বিভাগে অবস্থা গ্রহণ করতে পারবে কিনা, এরপরে হচ্ছে বিভাগের অ্যাসিড টেস্ট। অ্যাসিড টেস্টটা কি, আমি যেমন অ্যাসিডের মানে বিষয় না আছে যে অ্যাসিড টেস্ট করে যে স্বর্ণ কোনটা তামা কোনটা এটা বাইর করা হয়, তো ঠিক একইভাবে এই অ্যাসিড টেস্টের মাধ্যমে আমরা কি করি, বিভিন্ন ক্রাইটেরিয়ার ভিত্তিতে এই সকল যে মার্কেট সেগমেন্ট আছে এই সেগমেন্ট গুলারে সকল ক্রাইটেরিয়া থেকে আমি রেটিং করি যে কোনটা আমার জন্য সবচেয়ে ভালো। তাহলে এই অ্যাসিড টেস্টের মাধ্যমে কি করা হয়, এটা টেস্ট করে দেখা হয় যে এটার মধ্যে সবচেয়ে ভালো বাজার বিভক্তিকরণ কোনটা বা বাজার ভাগ কোনটা। এরপরে কি করা হয় যে বাজারজাতকরণ মিশ্রণের কৌশল। এরপরে সব কাজ করার পরে যখন আমি দেখলাম যে সবচেয়ে ভালো অ্যাসিড টেস্টের মাধ্যমে যখন একটা ভালো বাজার বিভাগ বের হইলো, ওইটা আমরা কি করি, ওই অনুযায়ী আমরা মার্কেটিং মিক্সের 4টা জিনিস সিলেক্ট করি। কি, প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। আমরা ঠিক করি আমি কোন ধরনের প্রোডাক্ট উৎপন্ন করব, আমি কোথায় বিক্রি করব, এটার প্লেসমেন্টটা কোথায় হবে, প্রাইস এবং এটার মূল্যটা কি হবে, এবং এটার প্রমোশন স্ট্র্যাটেজি বা এটার বিপণন কৌশল, বাজারজাতকরণ কৌশলটা কি হবে, এই জিনিসগুলো আমরা সেট করি শেষ পর্যায়ে। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি, কার্যকর বাজার বিভক্তিকরণের মাপকাঠি। আমি যে বাজার বিভক্তিকরণ করলাম এই স্টেপগুলোর মাধ্যমে, এটা কার্যকর কিনা আমরা এটা কিভাবে ফাইন্ড আউট করব। আমরা দেখব এগুলোর মধ্যে এই 5টা যোগ্যতা আছে কিনা। মূলত উইলিয়াম জি জিকমন্ড এন্ড মাইকেল ডি এমিকো কি করছে, আমরা যেটা আলোচনা করছিলাম যে কার্যকর বাজার বিভক্তিকরণের আবশ্যকীয় শর্তাবলী, যে আমি যে বাজার বিভক্তিকরণ করলাম এটা কার্যকর হবে কিনা, এটা আসলে কার্যকর হবে কিনা, এটার জন্য কি কি শর্ত আমার পালন করতে হয়। একটা কার্যকর বাজার বিভক্তিকরণের 5টা শর্ত ফিল আপ করতে হয়। একটা হচ্ছে কি, আচ্ছা যেটা বলতেছিলাম যে উইলিয়াম জি জেকমন্ড এন্ড মাইকেল ডি অ্যামিকো কি করছে, তারা কিন্তু এই যে 4টা স্টেপ, তাদের বইতে 4টা স্টেপের মাধ্যমে সে বলছে যে বাজার বিভাগটা অর্থপূর্ণ কিনা। যাই হোক, আমরা এই যে 5টা জিনিস দেখবো, এটা 5টা জিনিস আলোচনা করে আমরা বলতে পারবো যে বাজার বিভাগটা অর্থপূর্ণ কিনা, সেই বাজারে আমার বিনিয়োগ করা বা সেই বাজারটা টার্গেট হিসেবে লক্ষ্য নির্ধারণ করা আমার উচিত হবে কিনা। তো ফার্স্টে বলছে পরিমাপযোগ্য। তো আমি যে সকল বৈশিষ্ট্যের উপর বেস করে বাজারটারে ভাগ করছি, বাজারটারে বিভিন্ন ভাগে ভাগ করছি, যেসব বৈশিষ্ট্যের উপর বেস করে সেটা পরিমাপযোগ্য হইতে হবে। আমি এই মানে আমি এই যে ভাগ করলাম বিভিন্ন ভাগগুলা, এইগুলায় কত পরিমাণ আমার ক্রেতা হইতে পারে, কত পরিমাণ ভবিষ্যতে কিনতে পারে, কত পরিমাণ, এই জিনিসগুলো পরিমাপযোগ্য হইতে হবে। আচ্ছা, পরেরটা বলছে কি পর্যাপ্ত। পর্যাপ্ততা বলতে কি, আমি এই যে মার্কেট সেগমেন্টটা করলাম এই সেগমেন্টটা এমন ভাবে করব, এটা মানে মুনাফা অর্জনের জন্য এই সেগমেন্টেশনটা যথেষ্ট। আমি এত বড় সেগমেন্ট করব না যেটা আমি ভালোভাবে কাজ করতে পারবো না, আবার এত ছোট সেগমেন্ট নিব না যেটা থেকে আমি আমার প্রফিট অর্জন করতে পারবো না। তাহলে আমার এই পর্যাপ্ততাটাও দেখতে হবে, সাফিসিয়েন্সি বা সাবস্টেন্সিয়ালিটি আমার দেখতে হবে, যে এখান থেকে আমি পর্যাপ্ত পরিমাণ লভ্যাংশ আমি আহরণ করতে পারবো কিনা। এরপরে বলছে প্রবেশযোগ্য, যেটা আগেও বলছি যে এই মার্কেটে আমি প্রতিযোগিতা কেমন, এটা কি ইজিলি প্রবেশ করা যায় কিনা, প্রবেশযোগ্য কিনা, আমি প্রবেশ করতে পারবো কিনা। আচ্ছা, এবং এই যে মার্কেট সেগমেন্ট আমি ঠিক করলাম, এখানে প্রবেশ করার মতো প্রয়োজনীয় ক্যাপাবিলিটি আমার আছে কিনা, বা এখানে প্রবেশ করার মতো অবস্থা আছে কিনা, এখানে প্রতিযোগিতার সংখ্যা কত। এরপরে কি পৃথকীকরণ যোগ্য। এখন আমি এমন একটা মার্কেট
সিলেক্ট করলাম বা সেগমেন্ট করলাম, এটা কি আসলে পৃথক না করলেও চলতো। মানে দেখো, যদি আমি দেখি লবণের কাস্টমার, আমি কি করতেছি, একটা সময় বড় মোটা দানার লবণ ছিল, এখন হচ্ছে চিকন দানার লবণ। তো এখন কিন্তু মোরলেস সবাই মোটা দানার লবণই তৈরি করতেছে, এবং সবাই কিন্তু সব ধরনের কাস্টমাররে এই এক ধরনের লবণ দিয়েই স্যাটিসফাইড করা যাচ্ছে। যেহেতু যাচ্ছে, তাহলে কি আমি কিন্তু এখানে আর মার্কেট সেগমেন্টেশন করার দরকার নাই, মার্কেট ভাগ করার দরকার নাই। তো দেখতে হবে আমি এই যে ভাগটা করছি এটা আসলে ভাগের যোগ্য কিনা। যদি ভাগ করার দরকার হয় তাহলে আমি ভাগ করব। যদি মনে হয় না সকল কাস্টমাররেই, সব কাস্টমাররেই আমি একটা প্রোডাক্ট দিয়ে বা এক ধরনের প্রোডাক্ট দিয়ে স্যাটিসফাইড করতে পারবো, তাহলে আমি আর মার্কেট সেগমেন্টেড করব না। পরে বলছে কি কার্য উপযোগী, আমি যে মার্কেট সেগমেন্টেশনটা করলাম এটা কাজ করার উপযোগী কিনা, এখানে আমার যা আছে, আমার যে ক্যাপাবিলিটি, এটা দিয়ে আমি এই মার্কেট সেগমেন্টটা ধরে রাখতে পারবো কিনা, এটা আমি ক্যাপচার করতে পারবো কিনা। তাহলে কি পরিমাপযোগ্যতা, যেই কারণে বৈশিষ্ট্যগুলো পরিমাপযোগ্য হইতে হবে, পর্যাপ্ততা। আচ্ছা যাই হোক, এই একটা জিনিস দেখো, যে এমন কোন বৈশিষ্ট্য কি আছে কি যা বিভাগটিকে স্বাতন্ত্র্য দান করছে। তো এই যে জিকমন যেটা বলছেন উনি, যে এমন কোন বৈশিষ্ট্য আছে যা বিভাগটাকে স্বাতন্ত্র্য দান করছে, মানে বিভাগের মধ্যে এমন একটা বৈশিষ্ট্য থাকতে হবে যে বৈশিষ্ট্যের কারণে বিভাগটা আমার কাছে আকর্ষণীয় হবে। তাহলে এটার মধ্যে আমার যে এই বিভাগটা আমার কাছে আকর্ষণীয় হইতে হবে, এর মধ্যে কিছু এক্সট্রা বৈশিষ্ট্য থাকতে হবে, যাতে যে কারণে মনে হয় যে এই বিভাগটা আমি যদি নেই, আমি যদি এই বিভাগটা চুজ করি, তাহলে এটা আমি ভালোভাবে আমি এটা আমার কার্যক্রম পরিচালনা করতে পারবো। যদি না হয় তাহলে বিভাগটা অর্থপূর্ণ না, যদি হা হয় তাহলে কি দেখতে হবে পর্যাপ্ত আয়তনের দিক থেকে বাজার সম্ভাবনা আছে কিনা, এটার যে আয়তন এটা মার্কেটে আমার লভ্যাংশ দিতে পারবে কিনা। যদি না হয় এটা রিজেক্টেড, যদি হা হয় কি বিভাগটা প্রবেশযোগ্য কিনা, ইজিলি এটার এখানে আমি ঢুকতে পারবো কিনা। যদি হা হয় তাহলে এটা সিলেক্টেড হইলো। এরপরে কি বিশেষায়িত বাজারজাতকরণ মিশ্রণের প্রতি বাজার বিভাগটি অনুকূল সাড়া দিবে কিনা। আমি যে প্রোডাক্ট, আমি যে প্রোডাক্ট প্রাইস প্লেস প্রমোশন আমি যে ফাইন্ড আউট করছি, আমি যে ধরনের বিশেষায়িত বাজারজাতকরণ করতে যাচ্ছি, যে ধরনের পণ্য মার্কেটে প্লেস করতে যাচ্ছি, এটার উপর ওই বাজারটা সাড়া দিবে কিনা। যদি এটা হা হয় তাহলে আমি কি এই বাজারটা অর্থপূর্ণ, আমি এখানে আমি টার্গেট হিসেবে এই মার্কেট সেগমেন্টটা আমি চুজ করতে পারি। এরপরে আমরা আসি যে পর্টার্সের পঞ্চশক্তি মডেল। এটা আমাদের লাস্ট একটা যে বাজার বিভাগের আকর্ষণীয়তা নির্ধারণের জন্য মাইকেল পর্টার কি করছে, 5টা শক্তিকে চিহ্নিত করছে। এই 5টা শক্তিতে, এই 5টা শক্তির সাহায্যেই বোঝা যায় বাজারটা দীর্ঘমেয়াদে কতটুকু আকর্ষণীয় থাকবে। তাহলে এই 5টা শক্তি হচ্ছে কি, শিল্পের প্রতিযোগিতা, অনুপ্রবেশের সম্ভাবনা, বিকল্প, ক্রেতা এবং সরবরাহকারী। এবং এই যে 5টা শক্তি, এই 5টা শক্তি 5টা থ্রেটের, 5টা শক্তি 5টা থ্রেট ক্রিয়েট করে বা 5টা হুমকি ক্রিয়েট করে। তো ফার্স্টেরটা কি, বিভাগে তীব্র প্রতিযোগিতার হুমকি। এমন একটা মার্কেট সেগমেন্ট যে সেগমেন্টে এখন প্রতিযোগিতা নাই, কিন্তু ভবিষ্যতে তীব্র প্রতিযোগিতা হওয়ার চান্স আছে, অথবা মার্কেটে এখনই খুবই পটেনশিয়াল কিছু প্রতিযোগী আছে যারা মানে খুবই শক্তিশালী আক্রমণাত্মক কিছু প্রতিযোগী মার্কেটে অলরেডি আছে ওই মার্কেট সেগমেন্টটায়, তাহলে কিন্তু এটা আমার জন্য আকর্ষণীয় না। নতুন প্রবেশকারীর হুমকি, বর্তমানে মার্কেটে তেমন কোনো খুব প্রতিযোগিতা নাই, কিন্তু সামনে এটা তীব্র প্রতিযোগিতার চান্স আছে, তাহলে কিন্তু ওই মার্কেটটা আমার জন্য আকর্ষণীয় না। এবং এই ক্ষেত্রে কি, একটা বাজার তখনই সবচেয়ে আকর্ষণীয় হয় যদি তাতে প্রবেশের বাধা উচ্চ, মানে আমি তো এটার মধ্যে অলরেডি ঢুকে গেছি, কিন্তু এটা ইচ্ছা করলেই সব ধরনের প্রতিষ্ঠান ইচ্ছা করলেই এখানে বাজারজাতকরণ করতে পারবে না। তাহলে প্রবেশের বাধা উচ্চ এবং বের হওয়ার বাধা নিম্ন, তাইলে নতুন প্রবেশকারীর হুমকি যদি থাকে সেখানে সেই বাজার আকর্ষণীয় না। কিন্তু যেটার মধ্যে নতুন প্রবেশকারীর জন্য যেই বাজারটা ডিফিকাল্ট, সেটা বাজারটা আকর্ষণীয়। আচ্ছা, বিকল্প পণ্যের হুমকি, বাজারে যদি এমন থাকে যে আমার পণ্যটা ঠিক আছে, যে আমার পণ্যটার দাম বাইরে গেলে মানুষ অন্য পণ্য কিনে, এরকম যদি মার্কেট সেগমেন্ট আমরা চুজ করি তাহলে কিন্তু এটা আকর্ষণীয় না। যদি বিকল্প কোনো পণ্য থাকে, আমার পণ্যের বিকল্প, যেমন যেটা আমরা নরমালি ইউজ করি যে চিনির বদলে গুড়, চিনির দাম বাইরে গেল মানুষ গুড় ইউজ করতেছে, তো এই ক্ষেত্রে কিন্তু ওই মার্কেট সেগমেন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট না, এরকম বিষয়গুলা।
ক্রেতাদের দর কষাকষির ক্ষমতা বৃদ্ধির হুমকি। এমন হয়ে গেল যে ক্রেতারা সব একত্রে হয়ে গেল, ক্রেতারা, হ্যাঁ, ক্রেতারা যদি একত্র হয়ে যায় বা পণ্য যদি পৃথকীকরণ কম থাকে, বা হ্যাঁ ক্রেতারা মানে ক্রেতাদের যদি দর কষাকষির ক্ষমতা বাইরে যায়, তো অনেক সময় আসছে না যে তোমার প্রোডাক্টটা মানে এমন মানে একটা প্রোডাক্ট নিচ্ছে না, তো আমরা কি, যে বিক্রেতা সে কি করে একটু কমে ছেড়ে দেয়, কারণ কি ক্রেতা এবং ক্রেতারাই এটারে ইচ্ছা করে কি করে দাম একটু কমায় বলে, কারণ কি ক্রেতাদের দম কষাকষির ক্ষমতা বৃদ্ধি। তো এরকম যদি একটা আমি সেক্টর চুজ করি যেখানে ভবিষ্যতে ক্রেতাদের দর কষাকষির ক্ষমতা বাইরে যেতে পারে, অথবা এখনই ক্রেতাদের দর কষাকষির অনেক ক্ষমতা আছে, তাহলে ওই মার্কেট সেগমেন্টটা আমার জন্য আকর্ষণীয় না। আর একটা বলছে সরবরাহকারী, যারা আমার পণ্য, আমার র ম্যাটেরিয়াল সাপ্লাই দেয়, যারা আমার কাছে পণ্যটা দেয়, এমন একটা র ম্যাটেরিয়াল তারা সাপ্লাই দেয় যেটা আমার জন্য খুবই দরকারি, অথবা যেই র ম্যাটেরিয়ালটার জন্য আমার উৎপাদন কাজ বন্ধ হয়ে যায়, অথবা আমার সরবরাহকারী এমন একজনই ব্যক্তি, আর কোনো সরবরাহকারী নাই, এই ক্ষেত্রে কি হবে, ওই রকম হইলে সরবরাহকারী একজনই, এরকম হলেও ওই ব্যবসার ওই মার্কেট সেগমেন্টটা আমার জন্য আকর্ষণীয় না। সে এই ক্ষেত্রে কি করা যায়, আমার একের বেশি সরবরাহকারী লাগবে, অথবা তাদের তাদের সাথে একটা ভালো বন্ডিং তৈরি করতে হবে। তো পটার কি, মাইকেল পটার কি বলছে, একটা মার্কেটে যদি এই সব জিনিসের হুমকি থাকে, যে বিভাগে তীব্র প্রতিযোগিতা থাকে, প্রবেশাধিকারীর হুমকি থাকে, পণ্যের বিকল্প পণ্যের হুমকি থাকে, হ্যাঁ, এই জিনিসগুলো থাকলে কি ওই মার্কেট সেগমেন্টটা আমার জন্য আকর্ষণীয় হবে না। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এতক্ষণ যারা মনোযোগ দিয়ে আমার লেকচার শুনেছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ।